আসসালামু আলাইকুম। আর ভালো আছেন তো আপনারা? ভালো আছেন না? আমি শুনবো, আপনার কথা শুনবো। আপনি আসবেন শুনে আমি একটু ইন্টারাপ্ট করি। আমিন জি আক্তার ভাই, আপনি জানেন আমি বলেছিলাম আমিন is a very one of the few leaders, পরিচ্ছন্ন আওয়ামী লীগ নেতাদের মধ্যে। আমি শো করছি দুই একটা বাংলাদেশে আগে। না, আমি এমনি বললাম কথাটা এই কারণে, সামহাও আমার একটা বায়াস হইতে পারে, কিন্তু আমি আক্তার ভাইকেও আমি দেখি ওয়ান অফ দ্য ফ্রিডম ফাইটার্স যারা বেঁচে আছে, আমরা গর্ব করি এখনো তাদেরকে নিয়ে। আমি সিম্পলি বলি আক্তার ভাই সাচ এ পারসন যাকে চোখ বন্ধ করে সেলিউট করা যায় ফর হিজ অনেস্টি, ডিগনিটি এন্ড ইডিওলজি। থ্যাংক ইউ। হ্যাঁ, চালাই যাও। From which party he belongs, it's not matter to me. It doesn't matter. As a freedom fighter and তার যে স্পষ্টবাদিতা, এরকমই পলিটিশিয়ান বাংলাদেশের জন্য দরকার ছিল। এনিওয়ে, আপনি যেটা বলছিলেন যে দলটা কোথায়, আওয়ামী লীগ ৭৫ পরবর্তী সময়টা আপনি ফেস করেছেন, তখন আমরা অনেক ছোট ছিলাম, আমরাও আপনাদের পেছনে ৮০ সালের পর থেকে দৌড়িয়েছি। কিন্তু বিষয়টা হচ্ছে ৭৫ কিন্তু 15 আগস্টের পরে এইভাবে আওয়ামী লীগ করার কারণে কারো বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আওয়ামী লীগ কর্মীকে না পেয়ে তার মাকে ঘরের মধ্যে রেখে বাইরে তালা লাগিয়ে পুড়িয়ে অগ্নিদগ্ধ করে হত্যা করা হয়। এবং আপনি দেখুন, বাংলাদেশের যে কোনো প্রান্তে একজন আওয়ামী লীগ সমর্থক, হয়তো তার একটা টঙের দোকান ছিল, তাকেও হামলা করে হয় পঙ্গু করে দেওয়া হয়েছে, নাহলে মেরে ফেলা হয়েছে এবং তার টঙের দোকানটি দখল করে ফেলা হয়েছে। এগুলো কিন্তু আপনি আরেকটা জিনিস লক্ষ্য করুন, ৭৫-এর 15 আগস্টের পরে ইনডেমনিটি দেওয়া হয়েছিল, কিন্তু 15 আগস্ট প্রোগ্রাম করা যাবে না, সরকারি কোনো নির্দেশনা ছিল না। প্রোগ্রাম যেন করা না যায় সে কারণে সরকারের যন্ত্রগুলো কাজ করেছিল। এইবার এই দখলদার অবৈধ সরকার 15 আগস্ট কোনো প্রোগ্রাম করা যাবে না, ইভেন বঙ্গবন্ধুর জন্য মিলাদ পড়ানো যাবে না, সে ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল। হ্যাঁ, তারপরে আপনার আর আওয়ামী লীগকে 100% অবৈধভাবে নিষিদ্ধ করেছে। এর পরেও যে আজকে গোটা বাংলাদেশে আওয়ামী লীগের তৃণমূলের যে জাগরণ, মানে যেটাকে বলা হয় যে মৃত্যুকে পায়ের বৃত্ত বানানো, যে কথাটা আমরা বক্তৃতায় বলি, সেটা কি আজকে বাস্তব না যে মৃত্যুকে পায়ের বৃত্ত বানিয়েছে আমাদের কর্মীরা? এবং যদি দলের সাংগঠনিক কাঠামো না থাকতো, নেতৃত্ব না থাকতো, তাহলে তো এটা হওয়ার কথা নয়। হ্যাঁ, আপনি বলতে পারেন যে অবশ্যই যেভাবে রিয়েকশন হওয়ার কথা ছিল সেই জায়গাটাই তো হয়নি। এখানে একটা জায়গা আমরা এগিয়ে আছি, সেই জায়গাটা হচ্ছে কি ৭৫ পরবর্তীতে নেতৃত্বটা অনেকটা চরমভাবে অগোছাল ছিল, কিন্তু ৭৫ একজন বঙ্গবন্ধু কন্যা ছিল না। এবার আমাদের সৌভাগ্য যে আমাদের একজন বঙ্গবন্ধু কন্যা আছে, হ্যাঁ, যিনি এখনো এই বয়সে আপনার সারাক্ষণ 18 ঘন্টারও বেশি সময় তার দলের যে কোনো লেভেলের কর্মীদের সাথে কথা বলছে। এখন কর্মীরা মনে করতেছে যে আমার আর জেলা আওয়ামী লীগ দরকার নেই, কেন্দ্রীয় আওয়ামী লীগ দরকার নেই, আমি তো ডাইরেক্ট নেতৃত্ব পাচ্ছি। সেই জায়গা থেকে কিন্তু আজকে দলটা জেগে উঠছে। আর আপনি সাংগঠনিক যে কাঠামোর কথা বলছেন, সেটা কিন্তু এখন ধরেন আমাদের অর্ধেকের বেশি নেতা কর্মী, কেন্দ্রীয় নেতা এবং জেলা পর্যায়ের প্রেসিডেন্ট সেক্রেটারির কথা যদি বলি, অর্ধেকের বেশি নেতা কর্মী কারাগারে। সরি টু ইন্টারাপ্ট করার জন্য, যে আসলে বলেন আমাকে কি দাওয়াত দিয়েছেন শোনার জন্য নাকি? আপনি আসতেছেন, আমি শেষ করে দিচ্ছি, 1 মিনিট আসতেছেন, আমি শেষ হলে সাথে সাথে কথা বলবো আপনার এক্স্যাক্টলি একই টপিক। এইটাই আমি মনে করি, হ্যাঁ, সাংগঠনিক কিছু সমন্বয়হীনতা ছিল, সেগুলো ধীরে ধীরে আমরা ঝেড়ে ফেলছি এবং অবশ্যই এটা আমরা আমাদের জায়গায় ফেরত আসবো ইনশাল্লাহ, যেটির একটা নমুনা 13ই নভেম্বর আপনারা দেখেছেন। ওকে আক্তার ভাই, যে কথাটা আমি শুরু করেছিলাম আপনার অ্যাবসেন্সে আমিনের সাথে, যে ঠিক আছে আমরা আমেরিকা থেকেও খোঁজ খবর যেটা জেনেছি, ইভেন বাংলাদেশের যে সাংবাদিকরা, প্রবীণ সাংবাদিক যারা এখন যে পার্টি সমর্থন করুক, ইট ডাজন্ট ম্যাটার, আপনারাও আক্তার ভাইয়েরও বিভিন্ন টক শোতে আমি এর মধ্যে শুনেছি যে অভূতপূর্ব যে আওয়ামী লীগের যে
আওয়ামী লীগের কর্মী কোথায়, সংগঠন কোথায়, নেতৃত্ব কোথায়, এটার প্রশ্ন না। এটা এমনি লকডাউন হয়ে গেছে। অনেকে বলতেছে ওই যে মোস্তফা একজন সাংবাদিক, আমি নামটাও ভুলে যাচ্ছিলাম, মোস্তফা ফিরোজ এবং মাসুদ কামাল বলতেছিল লকডাউনের আগে থেকেই তো লকডাউন হয়ে গেছে। 13 তারিখ লকডাউন, 12 তারিখে দেখলাম যে লকডাউন অলরেডি টক শোতে আছে। আই ওয়াজ ভেরি সারপ্রাইজড। আক্তার ভাইয়ের এই সম্পর্কে প্রথম হলো অ্যাসেসমেন্টটা, যে আপনার দৃষ্টিকোণ থেকে আপনার অভিমত। আমি এটাও বলে রাখি, এর মধ্যে আক্তার ভাইয়ের সাথে আমাদের টক শোতে আসার পরে আমার সাথে একজন কট্টর আওয়ামী লীগ এক নেতার কথা হয়েছে। সে বলে যে ভাই, আক্তার ভাই অ্যামেজিং অ্যানালাইসিস দিছে, খুব নিউট্রাল, অবজেক্টিভ, এবং দেখলাম যে I বললাম দ্যাটস গুড। অ্যাটলিস্ট আমরা উনি বিএনপি করত বা বিএনপি করে এখনো, সমর্থক, কর্মী, হোয়াট এভার ইট ইজ, ইট ডাজন্ট ম্যাটার, উনি একজন ফ্রিডম ফাইটার। আমি আক্তার ভাই থেকে এটা শুনবো, লকডাউন সম্পর্কে আপনার অভিমত কি? সাধারণ মানুষের মনে করেন এখানে কারা সম্পৃক্ত, কিভাবে এটা সফল হলো বা সফল হয়েছে কিনা? তো ধন্যবাদ আপনাকে জমির ভাই। আসসালামু আলাইকুম। আমিনুল ইসলাম ভাই এবং জমির আপনার দুজনকে আমি সরি, আপনার অনুষ্ঠানে সময় মতো অংশগ্রহণ করতে পারি নাই। আপনার মাধ্যমে আপনার অবদর্শ শ্রোতাদেরকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। সবচেয়ে বড় কথা হলো নিরাপদে থাকবেন। দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোয়েবেলস বলে একজন ভদ্রলোকের একটা কথা ছিল, মানে গোয়েবেলি থিওরি বলা হয় যে তুমি একটি মিথ্যা কথা বারবার প্রচার করে যাও, মানুষ একটি সময়ে সেটাই বিশ্বাস করবে। আমি আপনাদের এতক্ষণে কিছু বক্তব্য আমি শুনেছি, অনেকক্ষণ ধরে আমি আপনার লাইনে আছি, আমি প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে। আমি 10টা 8-এ আপনার অনুষ্ঠানে আসছি এবং 10টা 8-টায় শুনেছি। দেখেন, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, যার সভানেত্রী আছে, যার সাধারণ সম্পাদক আছে, যার সাধারণ সাংগঠনিক সম্পাদক আছে, যার দপ্তর সম্পাদক আছে, একটা লকডাউন আওয়ামী লীগ দিয়েছে, এরকম কোন প্রেস রিলিজ, এরকম কোন ঘোষণা এই 4 জনের স্বাক্ষরে আপনারা পেয়েছেন? তাহলে আপনারা একটি শব্দকে নিজেরা আলোচনা করে এই শব্দটাকে দাঁড় করিয়ে দিতে যাচ্ছেন। সরকার আওয়ামী লীগকে ভিলেন বানাতে চাচ্ছে, কিন্তু ভিলেন হিসাবে সে দাঁড়াতে পারছে না। তার সারা বাংলাদেশের মাটিতে কোথাও তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে। প্রাসঙ্গিক দল করে দেওয়া হয়েছে এবং তার নেতা নেত্রীদেরকে এখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একটি লোক এক জায়গায় দাঁড়িয়ে প্রকাশ্যে বলছে না, আমি আওয়ামী লীগ, আমি প্রতিবাদ করলাম, মিছিল করলাম, আমাকে গুলি করো বা অ্যারেস্ট করো। আপনারা বিদেশে থেকে আপনারা আওয়ামী লীগের কর্মসূচি দিয়েছে কি দিয়েছে না তার কোনো তথ্য প্রমাণ নাই। আর এটা আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দিয়ে এই সরকার দেখতেছে যে আমি যে একটা শিয়াল মারবো, এর তো কোনো ডাক পাচ্ছি না, শিয়াল যে এদিকে আছে এরকম কোন শব্দ পাচ্ছি না। তাহলে একটা মেকি আওয়াজ করো, তাহলে আমি তো জনগণকে বলতে পারি শিয়াল অতীতে আসতেছে। একটি দল কত বড় রাজনৈতিক ভাবে দেউলিয়া হতে পারলে, দায়িত্ব জ্ঞানী হতে পারলে, ব্যক্তি কেন্দ্রিক স্বার্থান্বেষী হতে পারলে, তার নেত্রী পালায়া যাওয়ার পরে এটা নিন্দা প্রস্তাব নাই। আপনারা তো বিদেশে আওয়ামী লীগের অনেক নেতারা আছেন, আপনারা ভার্চুয়ালি একটা মিটিং করেও কি পারতেন না যে আপনাদের প্রতি এগুলো অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, আওয়ামী লীগের সভানেত্রী বা অন্য কোনো নেতার সভাপতিত্বে একটা মিটিং করে আপনারা দিতে? আপনারা বিচ্ছিন্নভাবে কথা বলছেন। এখন আওয়ামী লীগের নেতা কর্মী যারা বাংলাদেশের মাটিতে
বিভিন্নভাবে আছে, তাদের জীবন দুর্বিষহ করে তোলার জন্য সরকারের একটি দল, রাজনৈতিক দল আপনাদেরই কর্মসূচির নাম দিয়ে মির্জা আজমের নাম বলে ওই নানকের নাম দিয়ে প্রচার করে আপনি এটা নিয়ে ঢুল পিটাচ্ছেন। পিটাইয়ে আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের জীবন ত্রাহি অবস্থা করে দিয়েছেন। আজকে তারা রাস্তায় বেরোতে পারতেছে না, তারা ঘরে থাকতে পারতেছে না। আপনারা বলতেছেন বিশাল একটা সফল প্রোগ্রাম আপনারা করেছেন। আমি তো পরিষ্কার আপনাদেরকে বলেছি যে এইগুলার সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতা নেত্রীদের সম্পর্ক নাই। এটা আওয়ামী লীগকে টার্গেট করার জন্য, আওয়ামী লীগের উপরে তাদের অ্যাকশন জাস্টিফাই করার জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে মেটিকুলাসলি এগুলো করা হয়েছে। এবং আওয়ামী লীগের দিয়া বলা হচ্ছে খুব সফল একটা আপনারা এটা করে ফেলছেন। শেখ হাসিনা কিছু হয়েছে 13 তারিখে বলাই হয়েছে শেখ হাসিনার বিচার কবে রায় হবে সেটা ঘোষণা করা। 13 তারিখে রায় ঘোষণা করা হয়েছে। বাস, তাহলে আপনি কেন অনুষ্ঠানগুলো করলেন? কেন আগুন জ্বালাও পুরা যদি আপনারা করে থাকেন কেন করলেন? কি লাভে করলেন? তার মানে সরকার ভয় পায়া এখন 13 তারিখে রায় দিবে ঘোষণা 17 তারিখে ঘোষণা করে দিছে, আরো 2 দিন তো বেশি নিতে পারতো। এইটা নিয়ে এখন বলতে পারছেন না যে 13 তারিখে আপনারা বৃহস্পতিবার দিনে চিলাচিলি করলেন আর 17 তারিখে একটা পরে রোববার দিন পরে আপনাদেরকে রায় ঘোষণা করার তারিখ ত্বরান্বিত করে দেওয়া হলো। এই যদি একটা দেউলিয়াপনা হয় রাজনৈতিক দলের, সদল বলে সবাই পালিয়ে গেলেন, যারা গ্রেফতার হয়েছে তাদেরকে মেরে ফেলছে, আইনমন্ত্রীকে মেরে ফেলছে, টিপু মুন্সিকে মেরে ফেলছে, শাহজাহানকে মেরে ফেলছে। এই যে নেতাগুলো গ্রেফতার হয়েছে এদেরকে কেউ মেরে ফেলছে? কাউকে জেলখানায় মেরে ফেলছে? আপনারা পলাতক হয়ে গেলেন। হাজার হাজার নেতারা একযুগে বাংলাদেশ থেকে ঘুষ দিয়া দুর্নীতি করে বিভিন্ন বেরিয়ে গেলেন। আবার সে আপনি আওয়ামী লীগের কথা বলতেছেন। আপনি ক্ষান্ত হন না, ধৈর্য ধরেন না। 15 বছর তো যা করা করছে নেই। আজকে আমাকে আপনার মুক্তিযোদ্ধা হিসেবে বিভিন্ন বক্তব্য দেন, লজ্জা করেন এটা বলতে। আমি মুক্তিযোদ্ধা 15 বছর মনে ছিল না আপনাদের? আমাকে যখন পুলিশ দিয়ে পিটাইছিলেন তখন আপনারা কোথায় ছিলেন? যখন আপনারা জিয়াউর রহমানকে রাজাকার বলে গালি দিয়েছিলেন তখন আপনারা কোথায় ছিলেন? আপনারা মুক্তিযুদ্ধের কথা বলেন, এটা ব্যবসার পণ্য বানিয়েছেন মুক্তিযুদ্ধের কথা। এই পণ্য আর কতকাল বিক্রি করে খাবেন? আজকে আমাদের কথা হতে বলে আমরা কৃতি সন্তান, আমরা কচু সন্তান। আজকে ঘৃণা লাগে বলতে আমি মুক্তিযোদ্ধা। শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে সেই জায়গায় নিয়ে গেছে। হাজার হাজার মুক্তিযোদ্ধাকে ভাতা দিয়েছেন, ভাতা খাওয়াইছেন। ওই ভাতাররা কোথায় এখন? কোথায় আপনাদের সেই ভাতাররা? এই যে ভাতা খাওয়াইছেন এত বছর, কই গেল সেই ভাতাররা? হ্যাঁ, তাদেরকে জিজ্ঞাসা করেন না কেন? ভাতারের বাচ্চারা তো যে ভাতার খাইলি শেখ হাসিনার কাছ থেকে মুক্তিযুদ্ধের ভাতা, কই তোরা কথা বলছ না কেন? চুপ করে কেন? এখন তো আবার নতুন মুক্তিযুদ্ধ পরিষদ করছে নঈম জাহাঙ্গীরের অধীনে। নঈম জাহাঙ্গীর কে? হ্যাঁ, আপনার সামনে তো সবই তো মুক্তিযুদ্ধ পরিষদ এখন কি আবার যোগদান করতেছে। এগুলা বললে ভাই আমাদেরকে অসন্তুষ্ট। কিসের লকডাউন অনুষ্ঠান আপনি দিয়েছেন? কে দিয়েছে? আপনার জামাতের শিবিরের একটা প্ল্যান খেলার মধ্যে আপনারা পড়ে গেছেন। এতগুলো জায়গায় আগুন দিল, একটা লোককেও অ্যারেস্ট করা গেল না। আপনি এত অদৃশ্যক্তি হয়ে গেলেন গা? এই সাধারণ জিনিসটা আমাদেরকে আপনি বুঝাতে চান? যেখানে সারা বাংলাদেশের মানুষ গ্রামে গঞ্জে ঘরে ঘরে আওয়ামী লীগ বিদ্বেষী, সেখানে একটা বাসে আগুন দেওয়া হইলো, তার সামনের সিটটা যতটুকু পড়ছে, শেষ সিটটা অতটুকু পড়ছে। এই ছবিটা দেখো, আপনি বুঝেন না এটা কিভাবে বাসটা পড়েছে? একটা বাসে আগুন লাগলে সবগুলো আসন একইভাবে পড়বে কি করে? একটা বেশি পড়তে পারে, একটা কম পড়তে পারে, একটা আধা পড়তে পারে, একটা নাও পড়তে পারে। কিন্তু বাসের ছবিটা দেখেন, এবং যে সমস্ত জায়গায় টার্গেট করে করা হয়েছে সেইখানে আওয়ামী লীগের কোন লোক যাওয়ার তো প্রশ্নে উঠে না। আর সেখান থেকে বোমা মারিয়া তাও
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলেছেন, মেট্রোপলিটন কমিশনার বলেছেন বোবা সাদৃশ্য। পটকা পড়ে গেছেন ভাই আমিনুল ইসলাম ভাই, আমিন ভাই, আপনারা দলের দরদি, দলের বিপদে আপনারা দূর থেকে দলের জন্য শুভকামনা করেন, আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। কিন্তু মানুষের সামনে সত্যটা প্রকাশ করার চেষ্টা করেন। আমি ভুল করেছি এটা বললে কিন্তু মানুষ আমার মাথায় বাড়ি মারবে না, কিন্তু আমি ভুল করে যদি আবার সাফাই গাইতে চাই তাহলে আমাকে ধরে মানুষের পিটা লাগাবে সামনে পাইলে, যে বেটা চুরি করস আবার সেনা চুরি করস। আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলটাকে বঙ্গবন্ধু বাকশাল করার মাধ্যমে বিলুপ্ত করে গিয়েছিল 1975 সনে জানুয়ারি মাসে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মালেক উকিল সাহেবের মাধ্যমে এটাকে পুনরুজ্জীবিত করেছিল। এই ফ্যাক্ট গুলো মাথা ঘুরায়েন না, মাথা নাচেন না। আপনাদের বয়স বলতে দিবেন, আপনার বলার দরকার নাই, আপনি কি বলবেন, আপনি কি বলবেন? 8 কোটি টাকা দিয়ে আপনাদের 8 কোটি টাকা দিয়ে ইতিহাস বিকৃতি এগুলো আপনি বলার পরে আমার বলতে হবে। এগুলো আমি বয়সে 60 বছর, আমি এত ছোট মানুষ না, আর বয়স লাগে না, এই সময় বেশি লাগছে না। আপনার 60 বছর বয়স আর বাংলাদেশের বয়স হলো এখন 56 বছর বয়স, তার মানে আপনি 5 বছর শিশু ছিলেন 71 সালে। Definitely, of course. মানে 5 বছরের শিশু কি বুঝবে বাংলাদেশের রাজনীতি? এটা আপনি বললেন না, আমি ইতিহাস পড়ে আপনি বললেন ওরে বাবা, that's not the problem. No. ভাইয়া আপনি খুব দম্ভ বলে বলেন আপনি 60 বছরের বুড়া, আপনি 60 বছরের বুড়া, ওই সময় ছিলেন 5 বছরের শিশু। ঠিক আছে, আমি তো মুক্তিযোদ্ধা, আমি শুনেন, আপনি জবাবটা দিয়েন যখন আপনি আসবেন, জবাব দিয়ে অনেক কথা বলছেন, যদি করেন তাহলে আমি বন্ধ করে দেব, আমি করবো। 54 বছর বাংলাদেশের আজকে বয়স, 2025 সন 71 সালে 54 বছর বয়স বাংলাদেশের। আপনি 60 সনের একজন অত্যন্ত অভিজ্ঞ লোক, কিন্তু ওই সময় ওই 71 সনে আপনি ছিলেন একজন 6 বছরের শিশু। আমাকে বিশ্বাস করতে হবে আপনি এত গুণী জ্ঞানী মেধাবী ছিলেন যে 6 বছরই বাংলাদেশের সামাজিক রাজনীতি, বঙ্গবন্ধু, জাতির পিতা সব বুঝতেন। এটা আমাকে বিশ্বাস করতে হবে, এটাই তো আমাদের দুর্ভাগ্য। 75 সনে আপনার বয়স ছিল 11 বছর, সে 11 বছর শিশুর কাছ থেকে আমার 71 বছরে আমার চোখের সামনে ঘটে যাওয়া ইতিহাস আপনার কাছ থেকে আমার মূল্যায়ন করে নিতে হবে। এটা আপনি ভাবেন, এটা আপনি তর্ক করার মতো আপনারা সাহস পান। আমি সাহস আমি তো আমি বলা শেষ তো করলে বলবো না আপনাকে, আপনার সাহস পান। 11 বছরের একটা ছেলে আজকে আমাদের সঙ্গে বাহাস করার সাহস পান আপনারা। আজকের কথা বলেন, আপনি আমার চেয়ে বেশি বুঝতে পারেন। আজকের 2024 সনে আপনি আমার চেয়ে অনেক বেশি বুঝতে পারেন, আমি মেনে নিব। 75 সনে আপনার কথা আমাকে মানতে হবে। আমরা এতই গাধা ছিলাম আর আপনি এতই একবারে মেধাবী বুদ্ধিমান ছিলেন, এত জ্ঞানী গুণী হয়ে গেছেন। 75 সনে আমার ছেলের বয়স 6 বছর, আপনি আমাকে এখন বলবেন হ্যাঁ আপনি 2024 সনে আপনি আমার চেয়ে অনেক বেশি জানতে পারেন। I do agree. আপনার ফিলিংস, আপনার কনভিকশন, আপনার আন্ডারস্ট্যান্ডিং maybe much better than me in the year of 2024-5.
আমি আপনার সঙ্গে ডিফার করব না, কিন্তু 75 সনে আপনি মাথা নাড়ান যে আব্দুল মালিক উকিল, তার নাম শুনছেন আপনি? আব্দুল মালিক উকিলকে বলে কে জানে? নাম জানেন তার? সে কি ছিল জানেন? জীবনে শুনিনি। জীবন শুনেন নাই? আব্দুল মালিক উকিল আপনাদের স্পিকার ছিল, যেই পার্লামেন্টে বক্সাল হয়েছিল, তার নাম আপনি জানেন না? আব্দুল মালিক উকিল নোয়াখালীর। অশিক্ষিত আমরা, মূর্খ তো। আমি তো মূর্খ মানুষ। প্রমাণ করলেন আপনি, তাই তো প্রমাণ করলেন। হ্যাঁ, মূর্খ তো। 75 সন তো মূর্খ ছিলেন। হ্যাঁ, ডেফিনেটলি এখন মূর্খ, এখন মূর্খ। এখন আপনি জ্ঞানী হয়েছেন, গুণী হয়েছেন, মেধাবী হয়েছেন। এখন আপনি আব্দুল মালিক উকিল, সে তৎকালীন সময়ে বঙ্গবন্ধুর পার্লামেন্টে হি ওয়াজ স্পিকার। তখন আবু সাইদ চৌধুরী সাহেব ছিলেন রাষ্ট্রপতি, তাকে সরিয়ে দিয়ে উনি রাষ্ট্রপতি হয়েছেন বঙ্গবন্ধু বাকশাল কায়েম করে। সেখান থেকে ধারাবাহিকতা আস্তে 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 আজকের আওয়ামী লীগ এসে দাঁড়িয়েছে। আজকের আওয়ামী লীগের কোন নেতার কোনো বক্তব্য আমরা পাই না। আজকে আমরা আওয়ামী লীগের কোন স্টেটমেন্ট আমরা পাই না। আজকে আওয়ামী লীগের কোন পদচারণা আমরা পাই না, কিন্তু আমরা প্রচার গোয়েবেলসের মতো প্রচার করে যাচ্ছি। আপনারা অনেক বুদ্ধিমান, মেধাবী। আপনি 25 সনে আমার ব্রেন বুতা হয়ে গেছে, আমাদের মেমোরি এখন শর্ট হয়ে গেছে। আই এগ্রি উইথ ইউ। আপনি আজকের অবস্থানটাকে আপনি ভালোভাবে বলতে পারেন, কিন্তু চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা আপনি যদি আমেরিকার থেকে বসে বলেন বাংলাদেশে সদর্বে আওয়ামী লীগ রাজপথে পথচারণা করেছেন, এটা যদি আমেরিকার কাছ থেকে শুনতে, আমেরিকাতে যারা বসে আছে তাদের কাছে শুনতে হয়, তাহলে এর জবাবটা কি দিব? ভাই, আওয়ামী লীগের ছেলেদেরকে জেল থেকে আমাদের বাঁচাতে হয়, আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর আমাদের পাহারা দিতে হয়। আপনাদের আওয়ামী লীগের বড় নেতা আব্দুল কাহার আকন্দ, তার বাড়ি ঘর আমাদেরকে বাঁচাতে হয়। আমার বাড়িতে, আমার গ্রামে তার বাড়ি বাঁচাতে হয়। কটিয়াদির, পাকুন্দিয়ার আওয়ামী লীগের নেতাদের জিজ্ঞাসা করেন, তাদের প্রতিদিন বাড়িতে খবর নিতে হয়, আশপাশের বাড়িদেরকে বলে দিতে হয় যে ওরা বাড়িতে আসছে, পুলিশে খবর দিস না, 2-3 দিন থাকুক। থ্যাংক ইউ। আর আপনি আমেরিকাতে বসে আপনি বলে এই আওয়ামী লীগের লোকগুলা ক্ষতি করতেছেন, আপনি বড় বড় কথা বলে সদর্বে উনি মিছিল করেছেন, সদর্বে অস্তিত্ব জানিয়ে দিয়েছেন, আপনি তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন বাড়ির থেকে বসে। আর ওই ছেলেটার জীবন নিরাপত্তা আপনি নষ্ট করতেছেন, আর তাকে আমাদের পাহারা দিতে হয়। আমি প্রকাশ্যে বলছি, এটা জামাত আমার বিরুদ্ধে ব্যবহার করবে, শিবির আমার বিরুদ্ধে কথাটা ব্যবহার করবে, বৈষম্য ছাত্র আন্দোলন, এনসিপি আমার বিরুদ্ধে ব্যবহার করবে, কিন্তু আমি তো অতীতে জামাতকে আশ্রয় দিয়েছি, আমি তাদের রক্ষা করি, আমার দায়িত্ব। আমি যদি বাংলাদেশের নেতৃত্ব দেই, তাহলে বাংলাদেশের সকল মানুষকে রক্ষা করা এটা আমার নৈতিক দায়িত্ব, আমার কর্তব্য, আমি সেটা করব। কাজে আজকে আমরা আওয়ামী লীগের ছেলেদেরকে, লোকদেরকে বাঁচায় রাখতেছি, সময়টা যাক, সময়টা আসুক, এই দিন তো দিন না, আসুক। আর আপনারা দায়িত্ব জ্ঞানের হেনের মতো ওখান থেকে বসে বক্তৃতা দেন, আর আপনি আমাদের সঙ্গে 75 সনে কি ঘটনা ঘটেছে সেটার সঙ্গে আমাদের সঙ্গে বিতর্ক করতে আসেন। আজকের কথা নিয়ে বিতর্ক। ভাই, আমি একটা সেকেন্ড আপনার থেকে সময় নিতে পারি কাইন্ডলি? ইতিহাস আমরা যাব না, ইতিহাসের দিকে বেশি পুরনো যাব না, কারণ অনেক ঘটনায় আছে। আপনি যেগুলো বলছেন কথা ঠিক আছে, এট দ্য সেম টাইম আমরাও জানি যে জিয়াউর রহমানের ক্ষমতা আরোহণ, আপনি মুক্তিযোদ্ধা ছিলেন, আপনি সেনাবাহিনীতে ছিলেন, আপনি জানেন কত হাজার হাজার মুক্তিযোদ্ধাকে। তাহলে আমার মনে হয় আমার না থাকাই ভালো, যদি বলা শেষ হয়। না না, আমি 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 চলে আসতেছি। কয়েকটা কথা খুব ক্লিয়ারলি বলা, যে যে আক্তার ভাই যে কথাগুলো কিছু আপনি তো সঞ্চালক, আক্তার ভাইয়ের কথা আপনি জবাব দিবেন কেন? আমি জবাব দিচ্ছি না, আমি শুধু এটুকু বলতেছি, ইমোশনালি তুমি বা আক্তার ভাই যারাই যে কথা কোনো বিষয় না, বিষয় হচ্ছে কি খুব ক্লিয়ার। শোনেন, আক্তার ভাই বলছেন ওকে
উনি একটা রাজনৈতিক দল করেন, সেই জায়গা থেকে উনি আওয়ামী লীগের কর্মপদ্ধতি কি হওয়া উচিত ওনার ধারণা উনি দিতে পারেন, কিভাবে করলে আওয়ামী লীগের জন্য ভালো হবে বা রাজনীতির জন্য ভালো হবে সেটা উনি বলতে পারেন। ঠিক আছে। আবার আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, এই দলটির কিভাবে চলবে সেটা নিশ্চয় আরেক দলের নেতার পরামর্শে চলবে না। আক্তার ভাই যেটি বলছেন যে আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের কাছে কোনো প্রেস রিলিজ নাই। জমির সাহেব, আপনার সঙ্গে আমার কথা ছিল, আমি কিন্তু বিতর্ক যাব না। না, আপনি বিতর্কে যাবেন না, আপনি শুনেন। আমি বিতর্কে যাব না। আমি ওই 60 বছরের লোকের সঙ্গে আমি বিতর্ক করব না। আমি বিতর্ক করবো আমার মতো 74 বছর বয়সের লোকের সঙ্গে। 60 বছরের আমরা গাধা না, আমরা চুল এমন করছে না যে আমি 60 বছরের লোকের কাছ থেকে। আমি আপনাকে আগেই বলেছিলাম যে আপনাকে আমি কিন্তু বিতর্কে যাব না। কাজে আপনারা এই সমস্ত লোকদের দিয়ে আওয়ামী লীগের 12টা বাজিয়েছেন, শেখ হাসিনা 12টা বাজিয়েছেন, এখনো আওয়ামী লীগের নেতা কর্মী 12টা। থ্যাংক ইউ ভেরি মাচ জমির চৌধুরী সাহেব। এইটা হচ্ছে মানসিকতা। ঘাস কাটছি না, আপনি যেগুলো মনে করতেছেন এটা যে ইউ আর দ্য ফাইনাল অথরিটি, এই জন্য আপনার মনে করতেছে, এই জন্য ফাইনাল অথরিটি। আমাকে একটু শেখান, আপনি গোয়েবলসের কথা বলছেন না, গোয়েবলসের সময় আপনি ছিলেন কোথায়? আপনি গোয়েবলসের একটা উদ্ধৃতি দিয়ে শুরু করেছিলেন, তাই না? গোয়েবলসের থিওরিটা আমি বলছি, এটা থিওরি, সারা পৃথিবী সবাই জানে, সবাই পৃথিবী জানে, এটা সবাই পৃথিবী জানে। আপনি জানেন, আমি জানতে পারি না। আমি তো বলছি যে গোয়েবলসের ছিলেন না, আপনাদের কাছে আমার শিখতে হবে। আপনি আমি তো 71 সালে ছিলাম, শিখতে পারবো না। আপনি আমাদেরকে শিক্ষা দেন। ধন্যবাদ ধন্যবাদ ভাই। আপনি পড়ছেন ইতিহাস, তাই না? আপনি গোয়েবলসে জন্মগ্রহণ করেননি। গোয়েবলসের বক্তব্য হিস্ট্রি না, হিস্ট্রি, রাইট। পাকশাল একটা হিস্ট্রি, পাকশাল হিস্ট্রি, পাকশাল একটা হিস্ট্রি, ইটস এ প্রোগ্রাম। আমরা এটা জানি, পড়েছি এটা। আপনারা পড়েন, আমরা তো পরে 71 সন আমাদের পড়তে হবে। 21টা আমাদের ইতিহাস পড়েছেন, এই জায়গা আপনি আপনাদের সেলিউট, এই জায়গা আমাদের জীবন, আপনাদের সেলিউট, নো ডাউট, 71 আমাদের জীবন, আমি 71 আমাদের সেলিউট না, আমাদের জীবন। আমি আরো 100 বছর বাঁচলেও মুক্তিযুদ্ধ হইতে পারবো না। আমি বারবার বলছি এই সমস্ত, আমি শুনেন, আমি দেখেন, আমি আওয়ামী লীগের সঙ্গে ডেমোক্রেটিক ভ্যালুসটা আপনারা যদি রক্ষা না করেন, আপনারা যদি না শুনেন এবং আপনারা যদি তার উত্তর না দেন, তাহলে তো এই বাংলাদেশ, আপনি যে বাংলাদেশের কথা বলছেন সেটা কেমনে থাকবে? আপনাকে, আমার ছোট ভাইয়ের কথাটা আপনাকে শুনতে হবে। নজির চৌধুরী ভাই, আপনি তো ওনার কথাটা শুনেছেন, আপনার ছেলের কথা আপনি শুনবেন না, বলার পরে আপনার ভাইয়ের কথা আপনি শুনবেন না। আমি আমাকে শুনেন, আমি শুনেছি, শোনার পরে উনি 3 বার আমাকে বারবার বলছেন আমি শেষ করেন, শেষ করলে পরে আমি জবাব দেব। এই ধরনের লোকদের সঙ্গে তো আমরা কথা বলি না। আমি কি আপনার কথার মাঝখানে কথা বলবো? না বলে আমি কথা বলবো কেন? আপনি অপেক্ষা, মিনিমাম ভদ্রতা শিখেন, অপেক্ষা করেন। আমি তো দিচ্ছি না। আমার আমিনুল ইসলাম সাহেব, আপনি আমার বক্তব্য রুখলেন কেন? আপনার বক্তব্য কেন বললেন? আপনি শেষ করে আমি জবাব দিবেন। এখন কে বলতে চান বলেন? আপনি আমাকে 1 সেকেন্ডে কথা বলে থামিয়ে দিয়ে আপনি কথা বলতে গেলেন। না না, আমি বলার চেষ্টা করছি এটাই। আপনাকে এই ভদ্রলোক, আপনি এই ভদ্রলোক কিভাবে বললেন? উনি প্রথমে বললেন যদি আক্তার সাহেবই কথা বলতে দেন তাহলে আমি চলে যাব। না না, এটা কেন? না না, উনি বলেছেন এটা। তারপরে উনি বলছেন লেটার কথা বলে আমি বলছি একবারও
হ্যাঁ, আপনি তাই তো বলছেন। আপনি ওনাকে কথা বলছিলেন, আপনি ওনাকে একবারও কথা বলিনি আপনাকে, প্লিজ একবারও বলি নাই, আপনারা দুজনেই খুবই, আপনারা দুজনে আমি জানি দুজন একবারও বলি নাই এটা আমি আপনাকে। ভাই, আমি আপনাকে বলেছি যে আপনি যদি আমার কথা শুনতে চান, আমার কথা যদি আপনার ভালো লাগে, আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি 100 বার জবাব দেব। কিন্তু আমার জবাবের জন্য আমি কারো কাছে দায়বদ্ধ নই যে আমার এই বক্তব্যটা কেউ আমার সঙ্গে তর্ক করতে আসবে। তা ভালো লাগলে লাগবে, না লাগলে আমাকে গালি দেখ। জি ঠিক আছে, কিন্তু আমাকে থামাইয়া দেয়া, তার কথা শুনতে হবে, আমি শুনতে আসি নাই। কারো কথা শোনার মতো বয়স আমার নাই, সময় আমার নাই। আমার আরেকটা শুনতে যেতে হবে, অলরেডি এখন 11টা বাজে। থ্যাংক ইউ, খুদা হাফেজ।